অটোমেটিক কিন্তু তাদের কৌতূহলের স্তরটা, কৌতূহলের যে গ্রাফটা, সেটা আস্তে 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 বাড়বে এবং পরবর্তী পড়ার অংশে যেতেও কিন্তু তার মন ছটফট করবে যে স্যার পরেরটা তাড়াতাড়ি বলুন কী হলো, তারপর কী হলো। চোখ দুটো কি দেখে মনে হচ্ছে? চোখ দুটো ভয়ে সে ভীত, নাকি সে ভীষণ সাহসী? আর পুলিশ কেনই বা তাকে তাড়া করছে? ন্যারেটিভ থিঙ্কিং যে থিওরিটা ব্রুনারের, সেটা সবসময় তৈরি করতে হয় এই প্রি রিডিং পর্যায়ে, অর্থাৎ মূল টপিকে ঢোকার ঠিক আগের মুহূর্তে। ক্লাস 4-এর ইংরেজি বাটারফ্লাই বইয়ের একটি গল্প দ্য হিরো, সেইটা কিভাবে আমরা এই সমস্ত শিক্ষাবিদ বা মনোবিদদের তত্ত্ব দিয়ে পড়ব এবং অ্যাকচুয়াল ক্লাসটা ছাত্রদের জন্য প্রেজেন্ট করব, সেটা আপনাদের সামনে রাখবো। আর এর ফলে কি হবে, এর তিনটে কিন্তু দিক রয়েছে, তিনটে উপকারিতা রয়েছে। এক এক করে কিন্তু ছাত্রদের সাথে শিক্ষকের ইন্টারাকশন শুরু হবে। যারা শিক্ষকতার প্রফেশনে আসতে চাইছেন তাদের কাছে একটা প্র্যাকটিস টিচিং সম্বন্ধে কিন্তু স্বচ্ছ ধারণা তৈরি হবে। আর 3 নম্বর সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা আমরা যারা প্রতিনিয়ত শিক্ষকতার কাজ করছি, তারা এই সমস্ত মানুষদের তত্ত্বকে সামনে রেখে যদি পড়াই, তাহলে সেই ক্লাসটা কতটা হায়ার লেভেলে যেতে পারে তার সম্যক দৃষ্টান্ত হতে চলেছে কিন্তু ক্লাসটা। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আজ সম্পূর্ণ ভিন্নধর্মী একটা এপিসোড হতে চলেছে। যে কাজটা আমরা প্রতিদিন যারা শিক্ষক করছি সেটা একটু অন্যরকমভাবে, অর্থাৎ পুঁথিগত বিদ্যাকে কিভাবে প্রাত্যহিক জীবনে, আমাদের কর্মজীবনে প্রয়োগ করি, সেটা একদম হাতে কলমে আপনাদের করে দেখাবো। তাই আপনারা প্রথম থেকে একদম শেষ অবধি খুব ভালো করে মন দিয়ে ক্লাসটা দেখুন। আমি চেষ্টা করব ক্লাসটাকে সেই লেভেলে নিয়ে যাওয়ার, যাতে এই সমস্ত মানুষদের তত্ত্বগুলো এবং ছাত্রদের অনেক বেশি উপযোগী কিভাবে আমরা ক্লাসটাকে করে তুলতে পারি, সেই জায়গাটাকে অ্যাচিভ করার। তাহলে চলুন শুরু করি আজকের ক্লাসটা। সম্পূর্ণ গল্পের প্রত্যেকটা লাইন পড়ে পড়ে কিন্তু আমি ক্লাসটা একটার পর একটা দেখাতে যাব যে কোন স্টেপে আমরা কিভাবে ফলো করছি এবং সেই অংশটা আমরা কিভাবে সেই সময় ক্লাসে উপস্থাপন করব। আর ক্লাস 4 মানে এই সময়টায় পেঁয়াজের তত্ত্ব অনুযায়ী কংক্রিট অপারেশন স্টেজে থাকে কিন্তু ছাত্ররা। 8 থেকে 9 বছর বয়স। এই বয়সে ছাত্রদের অনেক বেশি ভিজুয়াল এইড আমাদেরকে দিতে হবে, অনেক বেশি যাতে চোখে দেখতে পায় যে সে কী পড়ছে, সেই বিষয়টা তাদের সামনে যাতে আরও বেশি জীবন্ত হয়ে ওঠে, সেই দিকে কিন্তু আমাদের নজরটা আরও দিতে হবে। আমরা প্রত্যেকেই জানি, যারা নিয়মিত ক্লাস করি, তারা কিন্তু এই যে কোনো ক্লাসের শুরু করার আগে একটা স্টেজ যখন আমি সেই টপিকটা পড়াচ্ছি সেই সময় একটা স্টেজ, আর পড়ানো হয়ে যাওয়ার পর আরেকটা স্টেজ, অর্থাৎ প্রি রিডিং, ওয়াইল রিডিং এবং পোস্ট রিডিং, সেই বিষয়টা কিন্তু অক্ষরে অক্ষরে আমরা পালন করব আজকে। তাই অত্যন্ত ইন্টারেস্টিং হতে চলেছে কিন্তু ক্লাসটা। আর যে কোনো গল্পের বা যে কোনো টপিকে ঢোকার আগে শিশুর আগে থেকে জানা যে জ্ঞানটা, সেটাকে কিন্তু আগে আমাদেরকে জাগিয়ে তুলতে হবে। সে আগে কি জানে এবং সেই আগে জানা জ্ঞান বা আগে জানা তথ্যটা পরবর্তীতে আমি যা তথ্যটা দিচ্ছি সেটার সাথে তখন যে সে কানেক্ট করতে পারবে, তখনই শুরু হবে তার আসল কাজটা, তার নতুন পড়ার প্রতি ইন্টারেস্টটা গ্রো করবে। অসুবেল তার অ্যাডভান্স অর্গানাইজার থিওরিতে এই তত্ত্বটা দিয়েছেন, আর এই তত্ত্বটাই আমরা একদম বাস্তবিক ক্ষেত্রে প্রয়োগ করব আজকের এই টপিক শুরু করার আগে। ধরুন প্রথমেই আমরা ক্লাসে ঢুকলাম। ক্লাসে ঢুকে আমি তো জানি আজকে আমরা দ্য হিরো পড়াবো, তাই সেই জন্য প্রথমে কোনো কথা নয়, সোজাসুজি বোর্ডে আমরা লিখব 1930। তারপরে কি হচ্ছে দেখুন। এবার একটার পর একটা প্রশ্ন ছাত্রদের উদ্দেশ্যে ছুড়ে দেব। সবাইকে বলবো, আচ্ছা বলো তো যে 1930 এই সালটায় ভারতবর্ষে কি হয়েছিল? অনেকেই কিন্তু চিন্তাভাবনা শুরু করে দেবে এবং ছাত্রদের মধ্যে একটা চঞ্চলতার পরিবেশ তৈরি হবে। একজন আরেকজনের সাথে পরামর্শ করবে। অনেক বুদ্ধিমান ছাত্র কিন্তু সেখানে থাকবে। কেউ কেউ বলবে যে সেই সময় তো স্বাধীনতা সংগ্রাম চলছিল, ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ চলছিল। যদি কেউ সেটা বলে, অবশ্যই তাদেরকে কিন্তু সাধুবাদ জানাতে হবে এবং সাথে সাথে আমরা তাকে গুড বা এক্সিলেন্ট এই ধরনের পজিটিভ ওয়ার্ড দিয়ে তাকে কিন্তু উৎসাহ দেব।
আর যখনই ছাত্ররা বলবে ব্রিটিশদের বিরুদ্ধে একটা লড়াই চলছিল, তখন আমরা কি বলবো শিক্ষক হিসেবে? তখন আমরা বলবো যে আচ্ছা, ব্রিটিশদের বিরুদ্ধে তো লড়াই চলছিল, তাহলে লড়াইটা কারা করছিলেন? সেই যারা লড়াই করছিলেন সেই সময়ে তাদের একটা বিশেষ নাম আছে। তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় ফ্রিডম ফাইটার। ফ্রিডম ফাইটার। তখন বাচ্চারাও কিন্তু ভাবতে শুরু করবে, হ্যাঁ ঠিকই বলেছেন স্যার, ফ্রিডম ফাইটার। তখন আমার প্রশ্ন হবে ছাত্রদের উদ্দেশ্যে, আচ্ছা তোমরা বলো তো কয়েকজন ফ্রিডম ফাইটারের নাম। এক এক করে কিন্তু ছাত্রদের সাথে শিক্ষকের ইন্টারাকশন শুরু হবে, এবং ছাত্রদের মধ্যে থেকে কিন্তু কেউ না কেউ বলে উঠবে স্যার নেতাজি সুভাষচন্দ্র বসু, কেউ বলবে ক্ষুদিরাম বসু, কেউ বলবে গান্ধীজি, কেউ বলবে ভগৎ সিং। আর সাথে সাথে কিন্তু তাদেরকে উৎসাহ দিতে হবে, বলে দুর্দান্ত, অসাধারণ, তোমরা প্রত্যেকে খুব ভালো জ্ঞান রাখো এই বিষয়ে। এবং আজকে আমরা এমনই একজন ফ্রিডম ফাইটারের গল্প তোমাদের সাথে করব যে তোমাদের মতোই বয়সী। তাহলে এই কথাটা যখনই আমরা বলবো তখনই কিন্তু তাদের উৎসাহটা দ্বিগুণ হয়ে যাবে গল্পটা শোনার জন্য, এবং পরবর্তীতে কী হতে চলেছে তার প্রতি কিন্তু আস্তে আস্তে সেই উত্তেজনার গ্রাফটা আস্তে আস্তে চড়তে শুরু করবে। এবার গল্পের বইয়ের যে ছবিটি রয়েছে, অর্থাৎ যে তরুণ ছেলেটি, সেই ছেলেটির ছবিটা আমরা তাদের সামনে রাখবো। আচ্ছা তোমরা ভালোভাবে ছবিটা দেখো তো, ছবিটা দেখে কি মনে হচ্ছে? সে কি খুব সাহসী? তার চোখ দুটো কি দেখে মনে হচ্ছে? চোখ দুটো ভয়ে সে ভীত, নাকি সে ভীষণ সাহসী? আর পুলিশ কেনই বা তাকে তাড়া করছে? এই কথাগুলো শোনার পর একটার পর একটা কিন্তু তাদের মধ্যে থেকে উত্তর উঠে আসবে, অর্থাৎ ছাত্রদের মধ্যে থেকে। তারা কেউ না কেউ বলবে সে ভয় পাচ্ছে, পুলিশ তাকে তাড়া করছে বলে সে ভয়ে পালিয়ে যাচ্ছে। আর যখন ছাত্ররা এরকম কথা বলবে তখন কিন্তু আমরা তাদেরকে উৎসাহ দেবো, বলবো চমৎকার, অসাধারণ, চলো এর পরে কি ঘটছে আমরা দেখি। আর ঠিক এই স্টেজে এক শিক্ষাবিদের কথা মনে পড়ছে। তিনি বলেছিলেন ন্যারেটিভ থিঙ্কিংয়ের একটা চিত্র ছাত্রদের সামনে তুলে ধরার। ব্রুনারের ন্যারেটিভ থিঙ্কিং, ঠিক এই জায়গাতেই কিন্তু সেটা অ্যাপ্লাই করতে হচ্ছে। আমরা যখনই তাদের সামনে একটা চিত্রটা তৈরি করে দেব, তখনই তাদের মধ্যে একটা কিউরিওসিটি জেগে উঠবে, একটা কৌতূহল জেগে উঠবে যে পরবর্তী সিনে কী হতে চলেছে, একটা আকর্ষণ অনুভব করবে। আর তখনই তার কিন্তু সেই টপিকটা সম্বন্ধে একটা আগ্রহ জন্মাবে, এবং পরের বিষয়ে যাওয়ার জন্য সে কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করবে যে স্যার কী বলবে এরপরে। আর সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে, এই স্টেজটা অর্থাৎ ন্যারেটিভ তৈরি করার, ন্যারেটিভ থিঙ্কিং যে থিওরিটা ব্রুনারের, সেটা সবসময় তৈরি করতে হয় এই প্রি রিডিং পর্যায়ে, অর্থাৎ মূল টপিকে ঢোকার ঠিক আগের মুহূর্তে ছাত্রদের মনের মধ্যে একটা ছবি তৈরি করে দিতে হবে, যাতে তারা সেই টপিকটা সম্বন্ধে চোখের সামনে দেখতে পায় যে কী ঘটনাটা ঘটতে চলেছে। এটাকে বলা হয় পিকচার টক। এইবার আস্তে আস্তে শিক্ষক অর্থাৎ আমরা কি করব, গল্পটা পড়া শুরু করব, এবং জোরে জোরে পড়া শুরু করব, এবং ছাত্রদের এটাও বলবো যে এখন তোমরা শুধু শুনবে, কোনো কিছু লিখতে হবে না, কিচ্ছু করতে হবে না, জাস্ট আমি কিভাবে পড়ছি আমার উচ্চারণ শোনো, এবং যে গল্পটা পড়ছি সেই গল্পটার ঘটনাগুলো চোখের সামনে আঁকতে থাকো, মনে মনে শুধু ছবিটা আঁকতে থাকো, আর কিচ্ছু করতে হবে না। আর আরও একটা বিষয় এই পড়ার সময়ে শিক্ষক হিসেবে আমাদেরকে মনে রাখতে হবে যে এই জেস্চারটা, অঙ্গভঙ্গি, শারীরিক অঙ্গভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজটা খুব গুরুত্বপূর্ণ। যখন যে টপিকে ঠিক যেভাবে কথাগুলো বলা হচ্ছে সেই অঙ্গভঙ্গি, সেই ইমোশান দিয়ে আমরা যদি সেটা পড়াই, তাহলে কিন্তু সেটা খুবই এফেক্টিভ হবে ছাত্রছাত্রীদের জন্য। এখানেও কিন্তু একজন শিক্ষাবিদের মতামত খুব কাজে লাগছে। তার নাম হচ্ছে ডেলের কোন অফ এক্সপিরিয়েন্স। এই তত্ত্বটা ঠিক এই জায়গায় এসে কিন্তু আমাদের কাজে লাগাতে হবে। কোন অফ এক্সপিরিয়েন্স, অর্থাৎ ডেল বলছেন যে যখন আমরা ছাত্রদের বা শিশুদের শুধু কোনো পড়া শোনাই বা টপিক শোনাই, তখন সে শুধুমাত্র 10% মনে রাখে। কিন্তু যখন সে সেটা দেখছে, সেই জেস্চারটা, সেই অঙ্গভঙ্গিটা দেখছে প্লাস শুনছে, তখন সেই টপিকটাই হয়ে যায় 50%। তার সেই টপিকটা মনে রাখা 50% হয়ে যায়, বেড়ে যায়। তাহলেই বুঝুন যে এই তত্ত্বটা কতটা গুরুত্বপূর্ণ। আর এই তত্ত্বটা আমরা যদি না জানি, তাহলে সেটা আমরা অ্যাপ্লাই করব কী করে?
তাহলে আমরা পড়াশুনো করছি, আমরা পেডাগজিটা পড়ছি সঠিক জায়গায় সঠিক সময়ে সঠিকভাবে যাতে অ্যাপ্লাই করতে পারি তার জন্যে। এইবার আমরা প্যারা বাই প্যারা গাইডেড রিডিং অর্থাৎ কিভাবে পড়তে হয় সেটা তাদের বুঝতে সাহায্য করব। আর ঠিক এখানেই আরও একজনের কথা মনে পড়ছে, তার তত্ত্বটা সেই ভাইগটস্কির ZPD, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। ভাইগটস্কির ZPD, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, অর্থাৎ এখানে শিশুদের আমরা কিছুটা সাহায্য করব তারা যাতে পরবর্তীতে পড়তে পারে। এইবার আমরা শুরু করব আসল টপিকটা পড়া, অর্থাৎ যে টেক্সটটা আছে সেটা জোরে জোরে পড়া। It was a busy morning in a railway station. The year was 1930. A young boy in soiled clothes entered the platform. এই যে soiled clothes, এই কথাগুলো যখন আমরা বলবো তখন কিন্তু আমরা নিজেরা অঙ্গভঙ্গি করে দেখাবো যে soiled মানে নোংরা, clothes মানে জামাটা, সেই সে যাতে নিজে থেকে মানে অর্থটা খোঁজার জন্য মানসিকতা নিয়ে যাতে কোনো কনফিউশনে না ভোগে, সে যাতে টপিকটা পড়তে পড়তে অটোমেটিক সে সেই শব্দের মানেটা যাতে বুঝতে পারে, আমাদের অ্যাপ্রোচটা কিন্তু সেরকম হবে। হিজ ফিট ওয়ার বেয়ার, আমরা সেই পাটা দেখাবো আমাদের, সেই পাটা নোংরা হয়ে আছে এবং বেয়ার অর্থাৎ খালি পা, জুতো নেই, মাডি কাদা মাখা পা। হি সিমড টু বি ভেরি টায়ার্ড বাট হিজ আইজ ওয়ার গ্লোয়িং লাইক ফায়ার। সত্যি কি তার চোখটা জ্বলছিল? কিন্তু না, সেখানে সংগ্রামী চেতনা, সে তার সাহসী চোখ, সেই গ্লোয়িং লাইক ফায়ার, এটাকে সিমিলি হিসেবে দেখানো হয়েছে, সেটা কিন্তু আমাদেরকে তাদেরকে বুঝিয়ে দিতে হবে। আমরা অলরেডি তো সেই ন্যারেটিভটা তৈরি করে নিয়েছি, সেই সময়টায় স্বাধীনতা সংগ্রাম চলছে, ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামীরা লড়াই করছেন, আর সেই স্বাধীনতা সংগ্রামীদেরই একজন ছোট্ট প্রতিনিধি সেই তরুণ। অলরেডি এই ন্যারেটিভটা আমরা তৈরি করে দিয়েছি, তারপরে কিন্তু আমরা এই টপিকে ঢুকছি। Some British police, but his eyes were glowing like fire. His name was Swadesh. Meanwhile, some British police were seen outside the station. They were on the lookout for a young freedom fighter of Bengal. আর ঠিক এই জায়গাতেই কিন্তু আমরা ব্লুমের যে ট্যাক্সোনমি রয়েছে, যে লেভেলগুলো রয়েছে, অর্থাৎ লেভেল 1 থেকে লেভেল 2 থেকে 3, এইভাবে আস্তে আস্তে উঠব সহজ থেকে কঠিনের দিকে। প্রথমে আমরা বলে দেব যে এটার মানে এটা, এটার মানে এটা, তারপর আস্তে আস্তে লেভেল 2তে উঠব, এবং লেভেল 2তে অর্থাৎ তারা নিজেরা সেখানে বুঝতে পারবে যে কি স্যার পড়াচ্ছেন। এই যে এই প্যারাগ্রাফটা পড়লাম, এইবার তাদেরকে বিভিন্ন রকম প্রশ্ন করব। আচ্ছা তোমরা বলো তো এটা কোথায় ঘটছে, কোন সালে ঘটছে? অটোমেটিক তাদের কাছ থেকে কিন্তু উত্তর চলে আসবে, এটা রেল স্টেশনে একটা হচ্ছে ঘটনা এবং এই সালটা হচ্ছে 1930 সাল। ঠিক এই জায়গায় কিন্তু আমরা বিভিন্ন রকমের প্রশ্ন করব, যে ব্লুমের লেভেল 1টা মনে করুন, এই যে প্রশ্নগুলো আমরা করছি তারা সেই উত্তরটা সেই কনটেক্সট থেকে, সেই টেক্সট থেকেই কিন্তু দিচ্ছে। যে বলো তো তোমরা বেয়ার ফিট মানে কি, সয়েল ক্লোথ মানে কি, তারা পড়েই কিন্তু উত্তরটা দিতে পারবে এই জায়গায় এসে। ভাইগটস্কির ZPDটাও কিন্তু মাথায় সবসময় রাখতে হবে আমাদেরকে, এই লেভেলে কিন্তু আমরা তাদেরকে হেল্প করছি, তারা যাতে পরবর্তীতে নিজে থেকে সঠিক উত্তরটা দিতে পারে। এবং ব্লুমের লেভেলটাও আমাদেরকে সাইড বাই সাইড মনে রাখতে হবে, যে লেভেল 1 2 3 4 এইভাবে, অর্থাৎ সহজ থেকে আস্তে 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 কঠিনের দিকে আমরা কিন্তু প্রশ্নগুলোকে নিয়ে যাব। এইবার সেকেন্ড প্যারায় যাই আমরা। Suddenly there was a whistle. A Calcutta-bound train was coming to platform number 2. Swadesh clutched his canvas bag tightly. যখন টাইটলি কথাটা বলবো সেটার যেন মানেটা আমরা না বলে দিই, জাস্ট জেস্চারটা, সেই অঙ্গভঙ্গিটা করতে হবে। টাইটলি মানে খুব চেপে ধরা, কষে ধরা, এই অঙ্গভঙ্গিটা করতে হবে, তাহলে তারা নিজে থেকেই বুঝতে পারবে যে স্যার ক্লাচড বলতে কী বোঝাতে চাইছেন। He boarded the train, took a corner seat. The train started moving. He recalled the incident of the previous evening. আস্তে 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 কিন্তু তাদের মধ্যে রিমেম্বার থেকে আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ ব্লুমের সেই লেভেল 1 থেকে লেভেল 2তে কিন্তু আমি তাদেরকে নিয়ে যাচ্ছি। এবং ডেলের সেই ভোকাবুলারি কনসেপ্ট অর্থাৎ জেস্চার থেকে মানেটা যাতে তারা সহজে বুঝতে পারে, সেই ডেলের তত্ত্বটাও কিন্তু মাথায় রেখে দিচ্ছি এখানে। এবার এই যে টেক্সটটা আমি পড়লাম, সেখান থেকে আমি ছোট ছোট কিছু প্রশ্ন তাদেরকে ছুড়ে দেবো। আচ্ছা তোমরা বলো তো, যে স্টেশনে ট্রেনটা কোন দিকে যাচ্ছে বা কোন জায়গার উদ্দেশ্যে যাচ্ছে, তারা সঠিকভাবেই কিন্তু বলে দেবে যে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছে। আচ্ছা স্বদেশ কর্নারের সিটটা কেন নিলেন? কেউ হয়তো বলবে
যে সে হয়তো ভয় পাচ্ছে, পুলিশ তাকে তাড়া করছে, সেই জন্য সে লুকিয়ে থাকার জন্যে কর্নার সিটটা নিলেন। তারপরে আমরা তাকে যখন বলবো ক্লাচড মানে কি, কারণ আমি তো তাকে জেস্টারটা দেখেছি, ক্লাচড। তারপর রিকল, অর্থাৎ আগের দিনের ঘটনাকে মনে করছে সে। রিকল বলতে এখানে কি বোঝানো হচ্ছে, কোন ঘটনার কথা বলা হচ্ছে, এগুলো তাকে কিন্তু একটার পর একটা প্রশ্ন আমরা করতে থাকবো। তারপরে আমি পরের ঘটনাকে কানেক্ট করার জন্য কি করব, যখন বলবো প্রিভিয়াস ইভিনিং মানে কি, মানে আগের দিনের সন্ধ্যার কথা, অর্থাৎ আগের দিনের সন্ধ্যায় কী হয়েছিল সেটা জানতে হলে পরের প্যারাগ্রাফটা পড়তে হবে। তাহলে অটোমেটিক কিন্তু তাদের কৌতূহলের স্তরটা, কৌতূহলের যে গ্রাফটা, সেটা আস্তে 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 বাড়বে এবং পরবর্তী পড়ার অংশে যেতেও কিন্তু তার মন ছটফট করবে যে স্যার পরেরটা তাড়াতাড়ি বলুন কী হলো, তারপর কী হলো। ইয়েস্টারডে ইভিনিং স্বদেশ ওয়াজ স্টাডিং ইন হিজ রুম. Suddenly his elder brother entered the room in a hurry. He studied in college. He was also deeply involved in the freedom movement. I'm in great trouble, brother. The British police are chasing me, but I have to deliver some secret papers to our leader, Mr. Basu. He is now in Calcutta. He said breathlessly. So, what are you going to do now? Asked Swadesh. He was anxious. His elder brother seemed undecided. Swadesh told him, I can do your job. The police do not know me. আর ঠিক এই জায়গায় কিন্তু ব্লুমের সেই লেভেল 3 অর্থাৎ রোল প্লের ভূমিকাটা খুব বেশি দরকার। এখানে আমরা দুজন ছাত্রকে নিয়ে কথোপকথনের জায়গাটা যদি তৈরি করতে পারি, তাহলে কিন্তু তাদের মধ্যে সেই সিনটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে যে কি হচ্ছে, দুজন স্বদেশ এবং তার ভাইয়ের মধ্যে যে কথোপকথন হচ্ছে সেই বিষয়টা আরও বেশি ক্লিয়ার হবে। এখানে বিভিন্ন শব্দ নিয়ে তাদেরকে প্রশ্ন করব, যেমন আনডিসাইডেড, সে সিদ্ধান্ত নিতে পারছে না। সেই সময় আমরা যদি এমন কোনো ছবি আঁকি যে দুটো সিচুয়েশন দেখানো হচ্ছে, কিন্তু একটা মুখ দেখানো হচ্ছে, সেই মুখটা খুব কনফিউজড, সে কোন দিকে যাবে সিদ্ধান্ত নিতে পারছে না, তাহলে সেই ছবিটা দেখেই কিন্তু সে মানেটা বুঝে যাবে যে আনডিসাইডেড কথাটার মানে কি বলছে। আর ব্লুমের লেভেল 3টা এখানে খুবই এফেক্টিভ, কারণ এখানে রোল প্লে করে আমরা দুজনের মধ্যে কথোপকথনটা যদি তৈরি করতে পারি। আর ডেলের ড্রামাটাইজেশন যে পদ্ধতিটা, সেটাও কিন্তু এখানে অ্যাপ্লাই করা যেতে পারে। ড্রামাটাইজেশন ঠিক দুটো একই, পাশাপাশি ব্লুমের লেভেল 3 রোল প্লে আর ডেলের ড্রামাটাইজেশন। আমরা পেডাগজির এক একটা টপিক কিন্তু এই স্টোরিটার মাধ্যমেই ক্লিয়ার করতে করতে যাচ্ছি, এবং টপিকগুলোও কিন্তু অটোমেটিক কনসেপ্টগুলো ক্লিয়ার হতে হতে যাচ্ছে আমাদের। আর পার্টিকুলার এই প্যারাগ্রাফে কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ কাজ, যে ক্যারেক্টারগুলোর ইমোশনগুলো ছাত্রদেরকে বোঝানো, সঠিক ইমোশনগুলো। হি ওয়াজ অ্যাংসাস মানে কি, সে কতটা উদ্বিগ্ন হয়ে আছে পরিস্থিতির মধ্যে, সেই সঠিক ইমোশনটা তার কাছে পৌঁছে দেওয়া। এবং ছাত্রদেরকে জিজ্ঞাসা করবো যে স্বদেশ কেন এতটা অ্যাংসাস ছিল। তার ছাত্রদের মধ্যে কিন্তু যারা খুব গভীরভাবে অ্যাটাচড হয়ে যাবে সেই গল্পটার মধ্যে, তারা অনায়াসে কিন্তু উত্তর দিতে পারবে সে তার দাদার বিপদ দেখে প্রচণ্ড অ্যাংসাস, প্রচণ্ড উদ্বিগ্ন হয়ে পড়েছিল। এবার ঠিক তখনই আমরা শিক্ষকরা যারা যে পড়াচ্ছি টপিকটা, তখন বলবো যে চলো এবার আরেকটু ডিপে আমরা যদি ঢুকি, যে স্বদেশ তাকে যতটা আমরা চিনলাম এত দূর পর্যন্ত গল্পে, সে কি সাহসী ছিল নাকি ভীতু ছিল? আর যদি সে সাহসী হয়, তুমি কোন জায়গাটা থেকে বুঝতে পারলে, কোন লাইনটা থেকে বুঝতে পারলে যে সে সাহসী ছিল? তখন সঙ্গে সঙ্গে কিন্তু কিছু ছাত্র উত্তর দেবে ছিল স্বদেশ কিন্তু খুব সাহসী ছিল, কারণ স্বদেশ বলেছিল আই ক্যান ডু ইয়োর জব। সে দেশের জন্য সব কিছু করার জন্য প্রস্তুত। তাহলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে এই জায়গাটায় হিট করা, যাতে ছাত্ররা এই পয়েন্টটা ধরতে পারে। এবার আমরা পরের প্যারাগ্রাফে যাব। But my dear brother, your life may be in danger. He loved his brother dearly. Can't I at least do this for my motherland? Swadesh insisted. All right then. But be very careful. This bag contains many secret documents. His voice trembled with emotion. He handed the bag over to his brother Swadesh and said, Vande Mataram. এই প্যারাগ্রাফটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছাত্রদের নিজের দেশের প্রতি ভালোবাসাটা জাগিয়ে তোলার জন্য। এখানে আমরা ছাত্রদেরকে জিজ্ঞেস করব যে তোমার মাদারল্যান্ড কোনটা?
স্বদেশ এখানে তার মাদারল্যান্ডের প্রতি কতটা নিজের আত্মত্যাগ করছেন, তারা কিন্তু সঠিকভাবেই উত্তর দেবে যে আমার মাদারল্যান্ড এই ভারতবর্ষ, এই ইন্ডিয়া। এখন আমরা প্রশ্ন করব তাকে যে সে কি রাগে, দুঃখে, কান্নায় বা হতাশায় এই প্রশ্নটা করেছিল, নাকি সে খুব দৃঢ়তার সাথে প্রশ্ন করেছিল। তখন ছাত্ররা কিন্তু বলবে সে ইনসিস্ট করেছিল, মানে সে দৃঢ়তার সাথে, সে দৃঢ়ভাবে এই কাজটা করবে বলে বলেছিল। তারপর আরও একটা শব্দ এখানে রয়েছে যে হিজ ভয়েস ওয়াজ ট্রেম্বলড ইন ইমোশন, তার গলাটা কেন কাঁপছিল। এটা ছাত্রদের যদি প্রশ্ন করি তখন তারা কি উত্তর দেবে? তাদের মধ্যে কেউ না কেউ বলবে তারা ভয় পাচ্ছিল। কেন ভয় পাচ্ছিল? সে ভয় পাচ্ছিল এই কারণে তার দাদা যদি বিপদে পড়ে, সেইটা ভেবে তার ভয়েস, তার গলার স্বর কিন্তু কেঁপে যাচ্ছিল আবেগে। এবার একটা খুব গুরুত্বপূর্ণ কথা, বন্দে মাতরম। সে কিন্তু গুড বাই বলেনি, সে বলেছে বন্দে মাতরম। বন্দে মাতরম মানে কি? যে মাতৃভূমি তোমাকে প্রণাম। এই বিষয়টা কিন্তু আমরা ছাত্রদের মধ্যে থেকে শুনতে পাবো। আর এই একটা শব্দে কিন্তু দাদা তার ভাইকে অনেকটা সাহস জোগালো যে তুমি একা নও, তুমি, তোমার দেশ মাতৃকা, তোমার দেশ মা, দেশই তোমার মা, সেই মাকে সাহায্য করার জন্য তুমি এগিয়ে চলেছো। তোমার লড়াইটা সেই মায়ের স্বাধীনতা যারা চুরি করেছে সেই সমস্ত অত্যাচারী ব্রিটিশদের বিরুদ্ধে। তাই তুমি আরও শক্তিশালী হও, তুমি নির্দ্বিধায় নির্ভয়ে এগিয়ে যাও। তাই সে গুড বাই না জানিয়ে সে তার ভাইকে বলল বন্দে মাতরম, দেশই তোমার মা। আর ঠিক এই জায়গায় কিন্তু ছাত্ররা একটা অ্যানালাইজ করার মতো স্তরে এসে পৌঁছবে, যেটা ব্লুমের লেভেল 4-এ রয়েছে। তারা কিন্তু সেই ক্যারেক্টারের ইমোশনটাও কিন্তু এবার অ্যানালাইজ করতে পারবে, এবং তারা সেটা নিজেদের মধ্যে কিন্তু ফিল করবে, কানেক্ট করবে, এবং সেটা কিন্তু হায়ার অর্ডার থিঙ্কিংয়ের মধ্যেও পড়ছে। তাহলে দেখুন একটা বিষয় আরেকটা বিষয়ের সাথে কিভাবে জড়িয়ে থাকছে। আর ঠিক এই জায়গাতেই কিন্তু আমরা ছাত্রদের বলবো যে তোমরাও কি কখনো দেশের জন্য কিছু করেছো? আর ছাত্রদেরকে মনে করিয়ে দেওয়া যে ছোট ছোট কাজও কিন্তু দেশপ্রেমেরই অঙ্গ। সেই ছোট ছোট কাজগুলোকে দেশপ্রেমী বলে। এই যে প্রতিদিন স্কুলে জাতীয় সঙ্গীত হয়, তোমরা একদম শৃঙ্খলাবদ্ধভাবে দাঁড়াও, দাঁড়িয়ে থেকে মাথা উঁচু করে তোমরা জাতীয় সঙ্গীত করো, এটাও কিন্তু দেশের প্রতি শ্রদ্ধা জানানো। নিজেদের চারপাশের পরিবেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, এটাও কিন্তু দেশপ্রেম। তাই এই ছোট্ট ছোট্ট ভ্যালুসগুলো কিন্তু তাদেরকে কিন্তু আমাদেরকে জানিয়ে দিতে হবে। আর ঠিক এই জায়গাতেই গল্পটা কিন্তু সেই ছোট্ট ছোট্ট শিশুদের জীবনে ঢুকে যাচ্ছে। আর এটাই কিন্তু সত্যিকারের শিক্ষা। ঠিক যেমনভাবে পড়বো, ঠিক যে ঘটনা ঘটছে সেটা আমরা নিজেরা জেস্চার, নিজেরা বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে ড্রামা করে ছাত্রদের সামনে কিন্তু দেখাবো, শুধু জাস্ট পড়ে যাব না। Some policemen were walking down the platform. They were coming towards his compartment. Stay where you are. Don't move. We'll search everyone, they announced. He realized at once that he had to escape. Quickly, he found a window with a broken grill. He hesitated for a moment. Then he jumped out of the window. He fell on a bush. He got up and started running. The ground was uneven. He stumbled, but he continued to run. Swades had a long way to go. Long way to go. যখন স্বদেশ ট্রেনে উঠে বসলো, হঠাৎ একটা জার্ক হলো। আর ঠিক এখানেই কিন্তু আমাদের থেমে যেতে হবে পরের অংশে যাওয়ার আগে। এটাই ডিসকভারি লার্নিং, ব্রুনারের তত্ত্ব। অর্থাৎ পরের অংশে কি হতে চলেছে তার একটা প্রেডিকশন করবে, আর প্রেডিকশন যত করবে তাদের জানার কৌতূহলটা কিন্তু আরও বাড়তে থাকবে। ঠিক সেই কৌশলটাকেই কিন্তু ঠিক এইখানে এসে আমরা কাজে লাগাবো, এবং এখানে নানান রকমের প্রশ্ন কিন্তু তাদের উদ্দেশ্যে আমরা করব। যে এই সিচুয়েশানে তুমি ট্রেনে বসে আছো, অর্থাৎ ছাত্রদের উদ্দেশ্যে আমরা বলবো এই সিচুয়েশানে তুমি ট্রেনে বসে আছো, পুলিশ তোমাকে চেজ করছে। তুমি যদি স্বদেশের জায়গায় থাকতে তাহলে তুমি কি করতে সেই সময়? ব্যাগটা তো তোমার কাছে আছে, সেখানে তো খুব গুরুত্বপূর্ণ নথিগুলো আছে, তাহলে তোমার কি করণীয় হতো? এখানে কিন্তু সে হায়ার অর্ডার থিঙ্কিং করবে, সে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের দিকে যাবে। এবং কেউ কেউ বলবে আমি লুকিয়ে পড়তাম, বা আমি সেই ডকুমেন্টসগুলো কোথাও লুকিয়ে রাখতাম যাতে আমি ধরা না পড়ি। তাহলে এই ধরনের চিন্তাভাবনাগুলো কিন্তু তাদের মধ্যে জন্মাবে, চিন্তা শক্তিটা তাদের বাড়বে। এবং বিভিন্ন রকম ছোট ছোট প্রশ্ন করব যে সে কেন পালালো? তখন তারা কিন্তু উত্তর দেবে যে পুলিশের ভয়ে পালালো,
সে কিভাবে পালালো, সে জানলা ভেঙে পালালো, এবং পালানোর পরে কি সে কোথায় গিয়ে পড়লো, আর সেই সময় সেই জায়গাটা কেমন ছিল, তারা কিন্তু উত্তরগুলো সঠিকভাবে দেবে। যে সে জানলা ভেঙে যেখান থেকে একটা ঝোপের মধ্যে গিয়ে পড়লো, তারপর সেই যে মাটিটা, সেই মাটিটা খুব অসমতল, খুব উঁচু নিচু, আনইভেন। তাহলে যখন আনইভেন, সেই আনইভেন শব্দটার মানেটা কিন্তু তাদেরকে আর বলে দিতে হলো না। তারা সেন্টেন্স থেকেই আমার যে অঙ্গভঙ্গিটা স্টাম্বলড হোঁচট খাচ্ছিল, এই বিষয়টা, এই যে অঙ্গভঙ্গি, এই যে ড্রামা করার যে টেকনিক, সেইটা থেকেই কিন্তু তারা বুঝতে পেরে গেল যে স্যার কী বলতে চাইছেন। অর্থাৎ স্টাম্বলড মানে হোঁচট খাচ্ছিল, কারণ সেই সময় মাটিটা আনইভেন ছিল। আর ঠিক শেষ জায়গায়, শেষ লাইনটা কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ, যেটাতে আরও বেশি স্ট্রেস দিতে হবে আমাদেরকে। স্বদেশ হ্যাড এ লং ওয়ে টু গো। এখানেই আমরা প্রশ্ন করব, এখানে কি কলকাতা যাওয়ার কথাই বলা হচ্ছে শুধুমাত্র? এখানে খুব ভালো যারা চিন্তাভাবনা করে, খুব হায়ার অর্ডার থিঙ্কিংয়ে যে সমস্ত ছাত্ররা চিন্তাভাবনা করতে পারে, যাদের ক্রিটিক্যাল থিঙ্কিং পাওয়ারটা খুব ভালো, তারা কিন্তু সহজেই বলতে পারবে যে না স্যার, শুধু কলকাতাটাই তার উদ্দেশ্য নয়, তার উদ্দেশ্য এই দেশকে স্বাধীন করা। আর সেই পথটা অনেকটা দীর্ঘ, তাকে সেই জন্য অনেক দূর যেতে হবে। সেই জন্য সে হোঁচট খাচ্ছে, পড়ে যাচ্ছে, তাও কিন্তু সে দৌড়টা থামিয়ে দিচ্ছে না। তাই এই লাইনটা কিন্তু অত্যন্ত সিম্বলিক একটা লাইন। আর ঠিক এখানেই আমরা যদি একটু ভেবে দেখি যে ব্লুমের লেভেল 4 অর্থাৎ অ্যানালাইজ করলো, আর ঠিক তারপরে কিন্তু সে ইভ্যালুয়েট করতে পারলো লেভেল 5-এ গিয়ে, যে তাকে এখনও লং ওয়ে, অর্থাৎ শুধুমাত্র কলকাতায় যে তার উদ্দেশ্য নয়, দেশটাকে স্বাধীন করাও যে তার উদ্দেশ্য, সেটা কিন্তু ইভ্যালুয়েট করতে পারলো সে। তাহলে প্রত্যেকটা জায়গায় কিন্তু এই সমস্ত মনোবিদদের তত্ত্বগুলো প্রপারলি অ্যাপ্লিকেবল। তাহলে বন্ধুরা, ঠিক এইভাবে যদি আমরা প্রত্যেক দিনের প্রত্যেকটা ক্লাস যদি নিই, তাহলে এই যে বিভিন্ন সাইকিয়াট্রিস্ট বা চাইল্ড সাইকোলজিস্ট যারা রয়েছেন, তাদের তত্ত্বগুলো প্রপার ওয়েতে যদি অ্যাপ্লাই করি, তাহলে প্রত্যেকটা ক্লাসই কিন্তু মডেল ক্লাস হয়ে উঠবে। তাই আজকের ভিডিওটা, আজকের ওয়ে অফ টিচিংটা কতটা কার্যকরী বলে মনে হলো সেটা অবশ্যই জানাবেন। আর এরকম যদি মডেল ক্লাস, এরকম যদি ডেমো ক্লাস আপনারা আগামী দিনে চান, অবশ্যই আমার নিজের চিন্তাভাবনা রয়েছে এরকম আরও ক্লাস নিয়ে আসতে। কারণ এর ফলে পেডাগজি বিষয়টা তো ক্লিয়ার হবেই, কনসেপ্ট তো ক্লিয়ার হবেই, এবং আমাদের ক্লাস নেওয়ার যে দক্ষতাটা, সেটা আরও বেশি এনরিচড হবে, আরও বেশি শার্প হবে, এবং আমাদের ওভারঅল যেটা টার্গেট, আমাদের ছাত্ররা অনেক অনেক বেশি উপকৃত হবে। বন্ধুরা, আপনারা প্রত্যেকে ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি ভালো লাগে, লাইক আর কমেন্ট অবশ্যই করবেন, কারণ আপনাদের লাইক আর কমেন্টটা অনেক বেশি আমাকে মোটিভেট করে, আর অন্য কিছু না। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।